7 তারিখে এই সরকারকে যে আমরা লাল কার্ড দেখাবো তার প্রস্তুতি আপনারা নেবেন। জনগণের ঐক্যবদ্ধ অহিংস আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়ে দেব। এই অবৈধ স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার ভয় কিসে? কিসে এত ভয়? তার হাতে তো সবকিছু, তারপরেও কেন এত ভয়? মাস বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে তারা সেখানে সাজা দিয়েছে। তারপরে সুলতান সালাউদ্দিন টুকু সহ কেন্দ্রীয় প্রায় সকল নেতা যারা কম বেশি আগে এবং আজকের পর্যন্ত তারা এই মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবং সবাইকেই কম বেশি 2 বছর 3 বছর 1.5 বছর 1 বছর ন্যূনতম এই ধরনের সাজায় তারা সাজা দিচ্ছে। এই সাজার মূলত প্ল্যান হচ্ছে তাদের, যাতে করে অবৈধ এই সরকার যখন টিকবে না, ওরা জানে যে এই সরকারের নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে এদেশে হবে না, ওদেরকে বিদায় নিতেই হবে। সে কারণে ওরা চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় কোনো কিছু যদি আসে তখনও যাতে বিএনপির কোনো নেতাকর্মী দাঁড়িয়ে কথা বলতে না পারে, ভালো ভালো প্রার্থীগুলো যাতে নির্বাচনে যেতে না পারে, সেজন্য তারা এই ধরনের অপচেষ্টা লিপ্ত রয়েছে। আজকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করব। বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নাটক হচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। এই প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি তার নিজ আসনে গতকালকে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বিশেষজ্ঞ দল এসছে তাদের সঙ্গে। আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। পাকিস্তান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দর্শক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল কার্ড দেখালো জোনায়েদ আল সাকি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই হয়তো 5টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, ব্যারিস্টার রবিন ফারহানের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ইউরোপীয় ইউনিয়নের সাথে যে বৈঠক করেছে, সেই বৈঠকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা সহকারে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছেন ব্যারিস্টার রবিন ফারহানা। এবং কি বিএনপির সকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, গণেশ উল্টে যাবে, এমন কথাটি বলেছেন ডক্টর ফয়জুল হক। কেন তিনি কথাটি বলেছেন তার বিস্তারিত আলোচনাটি শুনলেই হয়তো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি অনেক ভয়ে আছে, তার হাতে ক্ষমতা থাকতেও কেন তিনি এত ভয়ে আছে। প্রিয় দর্শক, কথাটি বলেছেন বোরহান মাহমুদ। মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে সম্পূর্ণ 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন প্রিয় দর্শক শ্রোতা বোরহান মাহমুদের কথাগুলোই শুনে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভয়ে আছে, আসলে তিনি কেন এই কথাটি বললেন, কি বুঝাইতে চাচ্ছেন, চলুন তার মুখ থেকে শুনে আসি। এই অবৈধ স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার ভয় কিসে? কিসে এত ভয়? তার হাতে তো সবকিছু, তারপরেও কেন এত ভয়? ভয়টা আসলে কিসে? আপনার চোখে মনে হইতে পারে কোনো ভয় নাই, সে সাহসী নেত্রী, সে কোনো কিছুকে ডরায় না। হ্যাঁ, সে ডরায়, অনেক কিছুকে ডরায়। সে একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে অনেক কিছু মেনে চলতে হয়। সে খেয়াল খুশি মতো চলতে পারে না রে ভাই। তার ভয় আছে। ভয় কোথায় আছে সেটা সে ভালো জানে। তার ভয় কিসে সে সব থেকে বেশি ভালো জানে। সে জানে, যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক তারা জানে যে কোথায় এত ভয়। দেখেন, তারা একটা কথা বলি যে আমরা আসলে যেসব জায়গাতে কথা বলবো সেই সব জায়গাতে আমরা চুপ। রিয়েলি বলতেছি, আমরা যে সব জায়গাতে কথা বলবো ইয়াং জেনারেশন, সেই সব জায়গাতে আমরা চুপ। এখন বলতে পারেন কোন সব জায়গাতে চুপ? আচ্ছা, আপনি ব্যাংকের বাংলাদেশের অর্থ যদি পাচার হয়, এটা নিয়ে তো কথা বলার অধিকার আপনার আছে। আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন। কেউ কথা বলেন না, এটা নিয়ে কেউ কথা বলেন। আর সেটা সব থেকে সাহস কোনটা জানেন? সবকিছু কোন জিনিসের সব থেকে বেশি মনোবল পায়? যে সে এই ইয়াং জেনারেশনকে কন্ট্রোল করতে পারছে। গুটি কয়েক মানুষ, আমরা যারা আন্দোলন করছি, বিএনপির সাথে আছি, আমরা যারা আন্দোলন করতেছি, এদেরকে শেখ হাসিনা ডরায়। আর এই যে যারা আমরা কথা বলতেছি, 18 কোটি মানুষের জন্য কথা বলতেছি, সব দায়িত্ব আমাদের। দেখেন, বাংলাদেশে এমন এমন ইউটিউবার আছে, এমন এমন ব্লগার আছে যাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে। তারা যদি একটা কথা বলে যারা দেশের জন্য ভালো হবে, শেখ হাসিনা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবে না, বিকজ তারা পাবলিক ফিগার। এটা মাথায় রাখতে হবে। তাদের বিরুদ্ধে শেখ হাসিনা যাইতে পারবে না, তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না, গ্রেপ্তার করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, 92,000 কোটি টাকা, 92,000 কোটি টাকা দেশ ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে। এটা নিয়ে তো কাউকে কথা বলতে দেখলাম না। কেউ কথা বলছেন? কেউ কথা বলেন নাই। কথা বলে কারা? যে দেশের অর্থনীতি, আজকে দেশে উন্নয়ন হলে এটা সবকিছু বিএনপি ভোগ করবে। আগামীতে সরকার যদি বিএনপি হয়, বিএনপি ভোগ করবে না। বিএনপি 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করতেছে। এখন একটা কথা মাথায় রাখবেন, 18 কোটি মানুষের জন্যই কথা বলতেছে। একটা জিনিস কি জানেন? তখনই আপনি মনে করবেন যে আপনার হাত পাও শিকলে বাঁধা। যখন দেখবেন যেটা সত্য আপনি বলতে পারতেছেন না, যেটা সত্য সেটা মানুষের সামনে প্রকাশ করতে পারতেছেন না, তখন মনে করবেন আপনার হাত পাও বাঁধা। তার মানে আপনি চোখ থাকতে অন্ধ, কান থাকতে বয়রা, কিন্তু আপনার সাথে সবকিছু আছে, কারণ আপনি সত্যটা বলতে পারতেছেন না। এই ইয়াং জেনারেশন যারা আছে, এই যে 92,000 কোটি টাকা যে ব্যাংক থেকে লুট হয়ে গেছে, এটা নিয়ে কথা বলছে? কথা বলেন। এটা টাকাটা কোথায় গেছে? কথা একটা কথা আছে না যে ঠাকুর ঘরে কেড়ে আর বলে যে আমি কলা খাই না, ঠিক না? তো এখন ওবায়দুল কাদের কি বললো যে ব্যাংক থেকে টাকা কিভাবে পাচার হইল, কোথায় গেল, সেই হিসাবটা সে চায়।
সেই হিসাবটা সে চায়। বাংলাদেশের জনগণের বুঝতে বাকি আছে টাকাটা কোথায় গেছে, কারো বুঝতে বাকি নেই। এটা নিয়ে কেউ কথা বলছেন, কথা বলেন নাই। এটা নিয়ে কোনো মনে করেন যে এই যে টক শোতে যান, যেখানে যান, যারা আমলিগ পন্থী টক শো করে, এরা কখনো কথাই উঠাবে না। এটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজনই মনে করবে, রিয়েলি বলতেছে, এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই মনে করবে না। সব দায়িত্ব হচ্ছে বিএনপির, সৈরাচারী ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করতে সব দায়িত্ব তাদের। বুঝতে পারছেন? এই দেশটা হচ্ছে সব দায়িত্ব, মানে ভালো জিনিসের জন্য কাজ করলে সেটা কথা উঠবে না, গাড়ি করলে বিএনপির নাম দেওয়া হবে, হরতালে কোনো ভাঙচুর হলে সেটা বিএনপির নাম দেওয়া হবে, ঠিক না? এইটাই বাংলাদেশের পারেশন। তো এটাই একটা চাপ আপনি সহ্য করে নিতে পারবেন, রিয়েলি বলতেছি। আপনি যদি মনে করেন, দেখেন, যদি শেখ হাসিনার কাছে যদি সবকিছু ইজি হইতো, শেখ হাসিনার কাছে যদি সবকিছু ইজি হইতো, তাহলে শেখ হাসিনা 2018 সালের মতো একটা নির্বাচন করতে পারতো, রিয়েলি বলতেছি, বিএনপিকে নির্বাচন আনতে পারতো। কিন্তু শেখ হাসিনার কাছে সবকিছু ইজি না। শেখ হাসিনা পশ্চিমাদের কনভিন্স করার চেষ্টা করছে, তারা কনভিন্স হয় নাই। সে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু সুপার পাওয়ার কখনো ম্যানেজ হয় না। তাদের লক্ষ্য যেটা ওইটাই তারা করে। সে হাসিনা চেষ্টা করছে সুপার পাওয়ারকে ম্যানেজ করার, ম্যানেজ করতে পারে নাই। সর্বশেষ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে, বিএনপিকে অ্যাটলিস্ট নির্বাচন আনা যায় কিনা, সেটা তো সে ব্যর্থ হয়েছে। তার চাপ কিন্তু একটা না ভাই, চাপ কিন্তু একদিকে না, রিয়েলি বলতেছি। চাপ কিন্তু একদিকে চাপ সহ্য করে নিতে পারবেন, তার চাপ হলো চতুর্দিকে। যেমন পশ্চিমাদের চাপ, অর্থনৈতিক চাপ, আবার এখন শুরু হয়েছে ভাইরা, মানে নিজেরা মারামারি শুরু করছে। স্বতন্ত্র প্রার্থী বলেন, যাই বলেন, দাবি প্রার্থী, সবই তো আমলিগে, তারা নিজেরা এখন মারামারি শুরু করছে। এই যে চাপ, চতুর্দিকের চাপ। আবার দেখেন, এই পিটার হাস সাহেব ইন্ডিয়াতে গেছে, এটা নিয়ে ওয়াইদুল কাদের কি বলছে আপনারা জানেন, যে ইন্ডিয়া 111 বাংলাদেশে হইতে দিবে না, মানে আরেকটা 111 বাংলাদেশে হইতে দিবে না, এটা বলতেছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে কি হবে ইন্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে। যারা অনেক বড় গলা করে বলছিলেন না দেশদ্রোহী, যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে কেন আমেরিকা কথা বলবে, আজকে তাদেরকে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে, তাহলে ইন্ডিয়া আমলিগের 40 জন প্রার্থী কেন সিলেকশন করবে? এবং একজন ডিরেক্ট তো বলেই দিল, ভাষণে বলছে, আমি ইন্ডিয়া সমর্থিত প্রার্থী, আমাকে হারানো তো সহজ হবে না। তার মানে কি? আজকে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য কথা বলছে। এটার জন্য কি হয়েছে? তারা তো কোনো দলের পক্ষ নেই। আমেরিকা তো সবসময় একটা কথা বলছে, আমরা কোনো দলের পক্ষে না, আমরা কিছু। প্রিয় দর্শক শ্রোতা, বোরহান মাহমুদের কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আর মাত্র কয়েকদিন বাকি আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 7 জানুয়ারি কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি হবে, তাতে যে বাধা দিতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে। 7 জানুয়ারি নির্বাচন হবেই, এতে কেউ বাধা প্রদান করতে পারবে না। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিরোধী দলগুলো কিন্তু মাঠে নেমে একের পর এক আন্দোলন করে যাচ্ছে, নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছে। অবশেষে প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 7 তারিখে লাল কার্ড দেখানো হবে, এমন কথাটি বলতেছেন জুনায়েদ সাকি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। 7 তারিখে এই সরকারকে যে আমরা লাল কার্ড দেখাবো, তার প্রস্তুতি আপনারা নেবেন জনগণের ঐক্যবদ্ধ অহিংস আন্দোলনের মধ্য দিয়ে। নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়ে দেবো। আগামী 7 তারিখ আমরা বিশ্বাস রাখি, এই বেমানি, এই মিথ্যাচার, এই দেশের সাথে বিশ্বাসঘাতকতার নির্বাচনে বাংলাদেশের কোন নাগরিক তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। নিজের কাছে প্রশ্ন করবেন, 7 তারিখে আপনি ভোট কেন্দ্রে যদি যান, তাহলে আসলে এই মাটি, এই শরীরের রক্ত সবার সাথে বেইমানি করবেন। এই নির্বাচনে আবার ইস্তার, নির্বাচন করছে আমরা আর মামারা, চাচারা, খালুরা, আমরা আর মামারা, চাচুরা, খালুরা। এই নির্বাচনে আবার ইস্তার কার জন্য? নৌকা, মনোনীত নৌকার জন্য ইস্তার, আবার স্বতন্ত্র, দামি, বিদ্রোহী, জোট মিত্র, মহাজোট মিত্র কিংবা সমর্থিত সবার জন্যই উনি একা ইস্তাহার দিচ্ছেন। জেনারেল ইব্রাহিম সাহেব এমন এক নির্বাচন করতে গেলেন আন্দোলনে হাঁপিয়ে পড়ে, এখন আপনার জন্য গোয়েন্দা সংস্থার চিঠি লাগে, বাড়ি বাড়ি গিয়ে আপনার জন্য গোয়েন্দা সংস্থাকে ভোট চাইতে হয়। শেখ হাসিনার ইজ্জত এবং সম্মান রাখতে হলে কাকে যেতে হবে? জেনারেল ইব্রাহিম সাহেবকে। উনি কিন্তু নৌকা না, উনি হাত ধরি, উনি কিন্তু কল্যাণ পার্টি, কিন্তু ইজ্জত কার রক্ষা হবে? শেখ হাসিনা। যে হ্যাডম থাকলে হলফনামায় লিখতে হয় না, উনিও হ্যাডম। কথা বলবো কি, নিজেরই হাসি আসে। এই হ্যাডমওয়ালা তার নির্বাচনী হলফনামায় নিজের মামলা এবং স্থাবর সম্পত্তির উল্লেখ করেন নাই। জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, সবার জন্য সবকিছু ফরজ না, কারো কারোর জন্য যা ফরজ, কারো কারোর জন্য তা ফরজে কিফায়া, মানে না দিলেও চলবে। আমরা পরিষ্কার করে বলি, টিকবে না। এই দম্ভ, এই মানুষের প্রতি অবজ্ঞা, এই দেশের সাথে বেইমানি টিকবে না। নাটক এবং তামাশার স্ক্রিপ্ট প্রতিদিন বদলাচ্ছে, মানুষকে বিনোদন দিচ্ছে। আগে আমরা হাসির নাটক দেখতাম টেলিভিশনে, এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে হাসির নাটকের সবচেয়ে বড় প্রযোজক।
গতকালকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি এই সোনারগাঁ হোটেলে ইস্তেহার দিয়েছেন। এই ইস্তেহার তার জন্য নির্বাচন তো হচ্ছে আমরা আর মামারা চাচারা খালুরা, আমরা আর মামারা চাচুরা খালুরা, এই নির্বাচনে আবার ইস্তেহার তার জন্য, নৌকা মনোনীত নৌকার জন্য ইস্তেহার, আবার স্বতন্ত্র দামি বিদ্রোহী জোট মিত্র মহাজোট মিত্র কিংবা সমর্থিত সবার জন্যই উনি একা ইস্তেহার দিচ্ছেন, সব দলের নেতৃত্ব নিয়ে নিচ্ছেন। রাজনৈতিক দল ওনার পছন্দ না, ওনার একটা দল থাকবে, বাকিরা হবে সহযোগী সংগঠন, সবাই ওনার কাছ থেকে ভিক্ষার সিট নিবে, উনি কিছু বিলি বন্টন করবেন, যেমন করছেন জেনারেল ইব্রাহিম সাহেবের জন্য। জেনারেল ইব্রাহিম সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, বীর প্রতীক ছিলেন, মানুষের সম্মান শ্রদ্ধা অর্জন করেছিলেন রাজনীতিতে এসে। এমন এক নির্বাচন করতে গেলেন আন্দোলনে হাঁপিয়ে পড়ে, এখন আপনার জন্য গোয়েন্দা সংস্থার চিঠি লাগে, বাড়ি বাড়ি দিয়ে আপনার জন্য গোয়েন্দা সংস্থাকে ভোট চাইতে হয়। শেখ হাসিনার ইজ্জত এবং সম্মান রাখতে হলে তাকে যেতে হবে জেনারেল ইব্রাহিম সাহেবকে। উনি কিন্তু নৌকা না, উনি হাত ধরি, উনি কিন্তু কল্যাণ পার্টি, কিন্তু ইজ্জত কার রক্ষা হবে? শেখ হাসিনার। এই হচ্ছে নাটক এবং তামাশা। বন্ধুরা আমার, ওনারা হলফনামা দিয়েছেন, আমাদের নেতারা বলেছেন সাইফুজ্জামান চৌধুরী হলফনামায় তার বিরাট ব্যবসা বাণিজ্য এগুলো দেন নাই। এইটা তো ব্যারিস্টার শাহজাহান ওমর ভালো বলে দিয়েছেন। যেভাবেই হোক উনি আমাদের রাজনীতিটা আমাদের সবার সামনে উন্মোচন করে দিয়েছেন যে হ্যাডম থাকলে হলফনামায় লিখতে হয় না। উনিও হ্যাডম কথা বলবো কি নিজেরই হাসি আসে। এই হ্যাডমওয়ালা তার নির্বাচনী হলফনামায় নিজের মামলা এবং স্থাবর সম্পত্তির উল্লেখ করেন নাই। জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন সবার জন্য সবকিছু ফরজ না, কারো কারোর জন্য যা ফরজ, কারো কারোর জন্য তা ফরজে কিফায়া, মানে না দিলেও চলবে। তো সাইফুজ্জামান চৌধুরীর জন্য এটা ফরজে কিফায়া। এই যে ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে কোর্টে যাওয়া হয়েছিল, কোর্ট কি বলেছে? কোর্ট তার বহাল রেখেছে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তিনি প্রার্থী থাকতে পারবেন। তার মানে নির্বাচন কমিশন, আদালত সমস্ত কিছুকে আজকে তারা হারমওয়ালাদের বিজ্ঞানীদের কাছে মাথা নত করে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। কে করেছেন? শেখ হাসিনা। তিনি পুরো রাষ্ট্রটাকে তার পারিবারিক বিষয়ে পরিণত করেছেন। নাগরিকের মর্যাদা ছুড়ে ফেলে দিয়ে আজকে সবাইকে তার প্রতি উন্নত হয়ে থাকতে হবে, সবাইকে জাতীয় পার্টি হতে হবে, সবাইকে মুজিবুল হক চূর্ণ হতে হবে, আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, এই হচ্ছে শেখ হাসিনার রাজনীতি। প্রিয় দর্শক শ্রোতা, দুটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা প্রিয় দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। বিস্তারিত নির্বাচনের বিষয় নিয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তান ভারতের বিষয় নিয়েও তিনি আলোচনা করেছেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তার বিস্তারিত আলোচনাটি শুনে আসি। আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। পাকিস্তান জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের আমাদের সমমনা অনেক মানুষজন আছে পাকিস্তানকে বিশাল ঘৃণা করে। পাকিস্তান খুব খারাপ দেশ ছিল। পাকিস্তানের সেনারা ওদের মাদেরকে আকাম কুকাম করেছে, আর আমরা যারা রাজাকার ছিলাম আমরা গিয়ে ওর মাদেরকে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসছি। এই জন্য পাকিস্তান বিশাল খারাপ। পাকিস্তান কেন আলাদা হয়েছে আজকে হারে হারে টের পাচ্ছেন। আমাদের এই উপমহাদেশের মুসলমানদের ভিতরে আবার আলগা চেতনা খুব দ্রুত ফাল পাইরা ওঠে। ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই যে আজকের যে জমিদার আছে না, রবীন্দ্রনাথ জমিদার, আর অনেক জমিদার আছে না, মানে প্রশ্ন করেন কখনো যে মুসলমানরা এই দেশ শাসন করলো, এত বছর মুসলমানরা শাসন করে গেল, মুঘল সুলতান টুলতান এই যে এত কিছু শেষ হলো, তারপরে আবার হিন্দুরা কেন এত জমিদার, মুসলমান জমিদার নাই কেন, এত কম কেন? কারণ যখন এই দেশে ইংরেজরা শাসন শুরু করেছে, এই 200 বছরের ভেতরে হিন্দু যারা ছিল তারা তেলবাজি করে করে তারপর ইংরেজদের কাছে গিয়েছে, ইংরেজি শিখেছে, পড়াশোনা করেছে, করে তারপর ইংরেজদের সাথে তারা জমিদারিত্ব থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম চাকরি বাকরি নিয়েছে। আর আমাদের চেতনাধারী মুসলমানরা কি করেছে জানেন? তারা বলেছেন হচ্ছে ইংরেজি শেখা হারাম। তারা বলেছে এই দেশে বিধর্মীদেরকে উচ্ছেদ করতে হবে এই দেশ থেকে। তো পৃথিবীর ভেতরে এখন নিকৃষ্ট কোনো জাতি যদি থাকে সেটা হচ্ছে এই ভারত। সেই ভারতের এই কট্টর হিন্দু যেই
মানে কি বলবো, এদেরকে সর্বোচ্চ নিকৃষ্টভাবে বলা যায়। যাই হোক, সব কিছু মুখ দিয়ে বলছি না। এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ব্রিটিশদেরকে খেদায়। আজকে ব্রিটিশে একটা ভিসার জন্য বাংলাদেশের মানুষ ন্যাংটা হয়ে যদি বলে যে ইয়েতে দাঁড়ায় থাকতে, ব্রিটিশ এম্বাসির সামনে, ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে। লজ্জাজনক বিষয়, আমেরিকা ভিসা দিবে না আমাদের। আমেরিকা ভিসা দিবে তো আমাদের সমস্যা কি? ভিসা দিবে না, এইটার জন্য কান্নাকাটি করে পুরা জামা কাপড় ভিজায় ফেলছে এই পশ্চিমাদের এখানে আসার জন্য। তাহলে পশ্চিমারা আমাদের ওইখানে থাকলে সমস্যাটা কি হইতো? আজকে তো অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় অনেকে, তাই না? ওটা তো জেনুইন অসাম্প্রদায়িকতা। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যেভাবে পারছি ধর্ম পালন করছি, তারা ধর্ম পালন করার সুযোগও দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো। এখানে কেউ বলে না যে তুমি এই কুরবানি দিতে পারবা না, এখানে কেউ বলে না গরুর গোশত খাইতে পারবা না, বলে না তো। এখানে কেউ বলে না তুমি রাস্তায় নামাজ পড়তে পারবা না, তারপরে তোমার মসজিদের ইমাম সাহেব আমার খ্রিস্টান একজনকে দিতে হবে, মাদ্রাসার সুপার বানাইতে হবে আমার খ্রিস্টানদেরকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমার খ্রিস্টানদেরকে নিয়ে দিতে হবে। এখানে মাদ্রাসা চলছে, হাজার হাজার মাদ্রাসা এখানে চলছে। বাংলাদেশি মালিকানা দিয়ে এখানে অন্তত 100 মাদ্রাসা আছে শুধুমাত্র এই নিউ ইয়র্কের আশপাশেই। তো চলছে, তো কোনো সমস্যা হচ্ছে না তো। এটা তো জেনুইন অসাম্প্রদায়িক দেশেরা। তো এরা ওখানে থাকলে তো এরকমই হতো। আপনি ব্রিটিশদেরকে খেদায়ে কাদের নেতৃত্বে আসতে চাচ্ছেন? হিন্দুদেরকে। ব্রিটিশরা বের হওয়ার আগে এই কথাটাই বলেছিল যে এখান থেকে আমরা যদি চলে যাই তাহলে মুসলমানদেরকে এখানে অস্তিত্ব রাখবে না। এই যে আজকে যে মানচিত্র সরিয়ে ফেলা হচ্ছে, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে, এই রেজুলেশন কিন্তু আজকের না, এটা সেই ব্রিটিশরা থাকা অবস্থাতেই তাদের এই স্বপ্ন। মোহাম্মদ আলী জিন্নার পায়ে ধরে তারপরে পানি খাওয়া দরকার। ওই লোক তারপরেও 2 দিকে 2টা পাকিস্তান দিয়ে গিয়েছিল বলে আমরা এখন পর্যন্ত ভালো আছি। পশ্চিম পাকিস্তান তো নিজেদের মধ্যে মারামারিতে আসেই, তারপরেও তাদের শক্তি নিয়ে কথা বলতে পারে। ওদের সীমান্তে গিয়ে ইন্ডিয়া যায় একটা কথা বলবে, একটা গুলি করবে, 10টা গুলি করার জন্য তারা বসে আছে। আমাদের অবস্থা কি আজকে? এই যে বক্তব্য আপনারা শুনলেন, আমি জানি না কার কেমন লেগেছে। আমার আমি এই জিনিসগুলোতে প্রচণ্ড রকমের মানসিক অশান্তিতে ভুগি এই টাইপের কথাবার্তা, এইসব ভিডিও টিডিওগুলো দেখলে। এখন আমার অনেক কতটা খারাপ লাগে, সেটা কেন লাগে সেটা আমি জানি না। ধরেন আমার পরিবারের মানুষজনই হেন কোনো সমস্যা নাই যে আমার পরিবারের উপর, আমার বোন জামাই চাকরি করে, তাকেও চাকরির থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এসব বলবো একদিন কি অত্যাচার করা হয়েছে আমার পরিবারের উপরে, যারা আমার সাথে কথা পর্যন্ত বলে না, আমার সাথে প্রচণ্ড খারাপ সম্পর্ক বলতে যা বোঝায় তাদের সাথে আমার সেই সম্পর্ক, তাদের উপরে নানান ধরনের টর্চার করা হয়েছে। তো আমি এখানে যেসব কথাবার্তা বলি, এই কথাবার্তার ভেতরে আপনার কাছে অনেক কিছু মনে হইতে পারে। অনেক আমাদের লোকজন আছে, অনেকে ভাই এই কথাটা ভাই এইভাবে না বলে ওইভাবে যদি বলতেন, নাকি খুব খারাপ লাগে। একজনের কুত্তার বাচ্চা বলে গালি দিলেও নাকি এদের নাকি পরিবার নিয়ে শুনতে নাকি এটা খুব খারাপ লাগে। তো একজনের যারা কুত্তার বাচ্চা বলে গালি দিলাম, ও তো কুত্তার বাচ্চা, এবং এটা আমার এই মৃত্যুর আগ পর্যন্ত আমি ওরা কুত্তার বাচ্চাই বলে যাব। আমার সামনে দেখা হইলে ওরা কুত্তার বাচ্চা বলবো, এখানেও কুত্তার বাচ্চাই বলবো। তো আপনার নাকি খুব খারাপ লাগে। ভাই আপনি যে এত সামাজিক একটা লোক, এত দেশপ্রেমিক, এত ধর্ম প্রচারক একজন মানুষ, আপনার ঘরের মধ্যে আপনার সন্তানকে কন্ডোমের ব্যবহার শিখাচ্ছে পাঠ্যপুস্তকের ভেতরে, বাসায় গিয়ে আপনার জিজ্ঞেস করেন না? এটা বাসায় আপনি পড়াশোনা করে দেখেন না? তারপরে যৌন কি করা যাবে এগুলি নিয়ে যে স্কুলে পড়াশোনা করায়, তখন খারাপ লাগে না? সংসদের ভেতরে নোট তো কি, যেগুলি এই যে সামনে দিয়া পেছন দিয়া এগুলি যে করে দেখেন না? এগুলি আপনার সংসদ কোনটা জানেন? আপনার দেশের আইন প্রচার প্রবর্তন করবে যারা, আইন প্রণয়ন করবে যারা, তারা হচ্ছে গিয়ে এই আপনার দেশের নর্তকীরা। তখন খারাপ লাগে না? খারাপ লাগে। এই যে কালকের যে অডিও বলছে আমি ভারতের প্রার্থী, আওয়ামী লীগের লোকজনের বুঝায় লাভ নাই, কিন্তু তারপরেও যদি তর্ক করতে আসেন, মনে করেন সেটা আপনি বিশ্বাস করেন না। আপনার মারে আর আপনার বোনেরা যেদিন ভারতের সেনাবাহিনী আসে, তারপরে ওই স্কুলে যেটা ব্যবহার শেখানো হয় ওইটা লাগায় তারপরে আকাম কুকাম করবে, তখন বুঝবেন মজাটা কেমন লাগে। ওই চিটাঙে একটা উপজেলার এই চেয়ারম্যানরা সবই করেছে, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা সবাই মিলে একটা দরখাস্ত দিয়েছে। সেই দরখাস্তের মধ্যে সবার সিগনেচার সহ। দরখাস্তটা কি? দরখাস্ত হচ্ছে ওই যে কয়দিন আগে যে জেনারেল ইব্রাহিম যে করলো না, সে তো আওয়ামী লীগের যোগ দিয়ে টাকা পয়সা নিয়েই তারপরে তাদের দলে যোগ দিয়েছে। এখন তাকে জেতাইতে হবে। তার বিরুদ্ধে যেই ওইখানে কথা বলছে, সে আওয়ামী লীগের হোক আর যেই হোক, তাকে সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। তারা কিন্তু আওয়ামী লীগই করে। এই যে আজকে মায়ের ডাক আছে না, এই মায়ের ডাকের ভেতরে একটা ছাত্রলীগের পরিবার আছে, জানেন আপনি? ছাত্রলীগ করতো, তাকেও গুম করা হয়েছে। অতএব আপনারা কেউ নিরাপদ এটা মনে করার কোনো কারণ নাই। ভারতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে সারা জীবনেও আপনি এই দেশের আমরা কেন কথা বলি, আমাদের কেন খারাপ লাগে, আমরা কেন খুব উত্তেজিত হয়ে তারপরে মানুষকে আক্রমণ করে কথা বলি, ওটা ততদিনে বুঝতে পারবেন না। এই দেশে বিএনপি 5 বছর আসুক, আওয়ামী লীগ 5 বছর আসুক, এই দেশের মানুষ সারাদিন দুর্নীতি করুক, এই দেশের মানুষ টাকা এই দেশের ভেতরেই যত মনে চায় তত লুটপাট করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এই যে এইটা আজকে যা হচ্ছে। মৃণাল কান্তির একটা বক্তব্য শুনেছেন না? দেখেন কি বলে। আপনারা তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন।
তার সে যে মানে এবং যে যে কথাটা সে বলেছে নামাজের ব্যাপারে, সে যে কথাটা বলেছে, আমি ধরে নিলাম ভাই কিছুক্ষণের জন্য আওয়ামী লীগের ভাইদেরকে ভাই বলে ডাকি, ধরে নিলাম আপনার প্রচণ্ড রকমের চেতনা, আপনি চেতনায় দণ্ডমান। আপনি এই যে বললো যে ভারতের প্রার্থী সে, আপনি কোনো আন্দোলন কোনো একটা মানে আপনার একটা ফেসবুকে একটা পোস্ট করতে পেরেছেন, করতে পারবেন? যদি করতে পারেন তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনি জেনুইন দেশপ্রেমিক। মৃণাল কান্তি আপনার নামাজ নিয়ে কথা বলেছে, আপনি একটা পোস্ট করতে পারবেন, একটা প্রতিবাদ করতে পারবেন? যারা প্রতিবাদ করতে পারবে, যারা আসলে এখনো মুসলমান আছে, আওয়ামী লীগ হয় নাই, তারা ওই যে জেলা হোসেন সাইদিকে নিয়ে পোস্ট করছিল, মনে নাই? একটা কেউ দলে রাখা হয় নাই। সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি আপনারা শুনলেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা 4র্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার নাকি বিএনপির সকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে তাদের থামানোর জন্য, কিন্তু গ্রেপ্তার করে কোনো লাভ হবে না, গণেশ উল্টে যাবে। প্রিয় দর্শক, কেন এই কথাটি বলেছেন ডক্টর ফয়জুল হক, তার বক্তব্যটিও চলুন আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। হ্যাঁ, মাঝখানে একটি কথা বলছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা 4 নম্বর ভিডিওটি দেখে আসি। আপনারা জানেন যে বাংলাদেশে আজকের গত বেশ কয়েকদিন পর্যন্ত, বিশেষ করে 1 মাস পর্যন্ত অবৈধ এই শাসক গোষ্ঠী আমাদের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে পুষে রাখার জন্য বিভিন্ন মামলায় রায় দিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সাবেক যে ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, তাকে মামলার রায় দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে মেজর হাফিজ সাহেব, একজন আলোচিত ব্যক্তিত্ব, বিএনপির সিনিয়র নেতা, এই 2 নেতাকে আজকে কিন্তু তারা 21 মাস বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে তারা সেখানে সাজা দিয়েছে। তারপরে সুলতান সালাউদ্দিন টুকু সহ কেন্দ্রীয় প্রায় সকল নেতা যারা কম বেশি আগে এবং আজকে পর্যন্ত তারা এই মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এবং সবাইকেই কম বেশি মানে 2 বছর, 3 বছর, 1.5 বছর, 1 বছর ন্যূনতম এই ধরনের সাজায় তারা সাজা দিচ্ছে। এই সাজার মূলত প্ল্যান হচ্ছে তাদের, যাতে করে অবৈধ এই সরকার যখন টিকবে না, ওরা জানে যে এই সরকারের নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে এদেশে হবে না, ওদেরকে বিদায় নিতেই হবে। সে কারণে ওরা চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় কোনো কিছু যদি আসে, তখনও যাতে বিএনপির কোনো নেতাকর্মী দাঁড়িয়ে কথা বলতে না পারে, ভালো ভালো প্রার্থীগুলো যাতে নির্বাচনে যেতে না পারে, সেজন্য তারা এই ধরনের অপচেষ্টা লিপ্ত রয়েছে। আজকের আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই অপচেষ্টাটা আজকে হয়তো করে বিএনপির নেতাকর্মীদেরকে ঘাবড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই সরকারের জন্যই এটা বুমেরাং হয়ে যাচ্ছে এবং ফেসিবাদের পতন নিশ্চিত হচ্ছে। আমি মনে করি সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগেরই প্রস্তুতি গ্রহণ করা উচিত জেলে যাওয়ার জন্য। এখন জেলের সিট আছে কিনা এটা আমাদেরকে তদন্ত করে বলতে হবে, কারণ যে পরিমাণ দুর্নীতিবাজ আওয়ামী লীগের তালিকা আছে, তাতে এই জেল সম্প্রসারণ করতে হবে। নতুন সরকার আসলে তাকে সবার আগে নতুন জেল নির্মাণ করতে হবে, কারণ বাংলাদেশে এই দুর্নীতিগ্রস্ত অবৈধ ফেসিবাদ এই শেখ হাসিনা সরকারের যে অবস্থান চলছে, তাদেরকে যদি মূলোৎপাটন করে জেলের মধ্যে রাখতে হয়, তাহলে তাদের জন্য নতুন জেল নির্মাণ করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। আমি বলতে পারি যে কোনো সময় এই গণেশ উল্টে যাবে, যে কোনো মুহূর্তে উল্টে যাবে। যত হাম্বি যত ক্ষমতার অপব্যবহার তারা দেখাক না কেন, আজকের এই রায় দিয়ে সাবেক আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মতো একজন সজ্জন রাজনীতিবিদ, মানে আমি যার ব্যাপারে বলতে পারি যে একজন ভদ্র, একজন সজ্জন, একজন মানে পথিযশা রাজনীতিবিদ, যিনি মানুষের জন্য কাজ করেছেন একটা রাষ্ট্রের, তাদের মতো মানুষদেরকে যদি আপনারা এখন থেকে 13 বছর আগের মামলা বা 11 বছর আগের মামলা, মানে প্রায় 1 যুগ আগের মামলা দিয়ে আপনি সেখান থেকে তাদেরকে কি করছেন, জেলের মধ্যে নেওয়ার চক্রান্ত করছেন। আমি তো মনে করি সকল আওয়ামী লীগের প্রস্তুতি গ্রহণ করা উচিত যে কোনো মুহূর্তে তাদের এই গণেশ উল্টে গেলে তাদেরকে জেলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, এবং জেলে যে যেতে হবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে যদি আইন প্রতিষ্ঠিত হয়, যদি কখনো বাংলাদেশের বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়, তখন এদেশের নিশ্চয়ই আইন তার নিজস্ব গতিতে চলবে। যখন তার আইন নিজস্ব গতিতে চলবে, তখন এই ধরনের দুর্নীতিবাজ যারা টাকা লোপাট করেছে, অবৈধ নির্বাচন করতে চাচ্ছে, অবৈধ পথে মানুষদেরকে আজকে প্রলুব্ধ করছে, দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, এরা প্রত্যেকেই কিন্তু তখন আজকের সেই জায়গায় তাদেরকে যেতে হবে। এবং এটা সরকার জানে বিধায়ী অনৈতিকভাবে, দেখেন রাতের অন্ধকারে এখন রায় হয়, এবং রায় যে এজলাসগুলোতে হয়, যেখানে বসে ঘোষণাটা হয়, সেই রায়দের বিচারপতিদের আপনি নাম দেখেন, নামের তালিকার সাথে একটা গন্ধ খুঁজে পাওয়া যায় যে এখানে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু নিমজ্জিত। এটা সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকে স্পেশাল ব্রাঞ্চ আজকের এই রায়গুলো দিচ্ছে, এবং এই রায়গুলো দিয়ে বাংলাদেশের মেহনতি মানুষের যারা নেতা, তাদেরকে আজকে তারা বিভিন্ন জায়গায় মানে কি বলে বিতর্কিত করার চেষ্টা করছে, এবং তাদেরকে জেলের মধ্যে বিনা বিচারে আজকে তাদেরকে জেলের মধ্যে রাখার একটি গভীরতম চক্রান্ত তারা শুরু করেছে। আমি মনে করি এই চক্রান্ত দিয়ে কোনো লাভ হবে না, এই চক্রান্ত দিয়ে মূলত তারাই ফাঁসবে, এবং বাংলাদেশের আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ যে পর্যায়ে শেখ হাসিনা পৌঁছেছে, তাতে তার এখান থেকে আর ব্যাক করার রাস্তা নেই। এবং ওবায়দুল কাদের সাহেব সহ আপনারা যারা এখন খুব বেশি একটা আমোদ প্রমোদে লিপ্ত আছেন, মনে করছেন যে 7 তারিখে নির্বাচনটা সামহাও উঠিয়ে ফেলতে পারলেই আপনাদের উপর থেকে বিশাল বিপদ আপদ সব চলে যাবে, সেই সুযোগ বাংলার জনগণ দিবে না। আপনি যদি একটু তালিকা করে দেখেন যে বাংলাদেশের আজকে 7 তারিখে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে কে যাচ্ছে বলেন? আপনি পারলে আমার সামনে এখানে যারা উপস্থিত আছেন আমাকে 10টা দলের নাম বলেন, যদি কেউ লিখতে পারেন টকশো করবো না। 10টা দল এখন পর্যন্ত আপনার জানা মতে, এই 14 দলের বাইরে 10টা দলের নাম জানেন, পারলে লেখেন, সার্চ করেও আপনি পাবেন না মানুষটা হয়েছে কি। এবং 14 দল কি, 14 দলের মধ্যেও নির্বাচন মূলত করছে কারা? হাসানুল হক ইনু সহ 6 জন মানুষ নির্বাচন করছে 14 দলের। তো এটা কি কোনো নির্বাচন? এটা কি কোনো দল? এটা কি কোনো আসন?
আপনি দেখেন যেখানে জিএম কাদেরকে আজকে কি বলে মানে কি বলে জানি এটাকে সেখানে একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে আজকে তার নির্বাচন করতে হচ্ছে, এবং সেই তৃতীয় লিঙ্গের মানুষটা তাকে কিন্তু আজকের হাইকোর্ট দেখাচ্ছে, বলছে যে 1 লক্ষের অধিক ভোট সে বেশি পেয়ে যদি সুষ্ঠু হয় তাহলে সে হবে। তাহলে দেখেন রাজনীতিবিদদের অবস্থানটা আজকে কোন জায়গায় চলে গিয়েছে, কোনো অবস্থান কিন্তু মূলত কোথাও নেই। এভাবে করে আপনি বাংলাদেশের গতকালকের একটি রিপোর্ট দেখলাম 173 আসনে কোনো প্রার্থীরই কোনো খবর নাই, মানে যারা নির্বাচিত হবে আওয়ামী লীগের তারা এখন পর্যন্ত মাঠেই যায় নাই, পোস্টারও অনেকে ছাপায় না। তো সেটা কি নির্বাচন? এই ধরনের এক ঠাসা নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে জেল জুলুম ঘোষণা করার মধ্য দিয়ে তো কোনো নির্বাচন আসলে হতে পারে না। অতএব জেল আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে। এবং যারা এই যে দেখেন না, মানুষ বলে প্রায় যে একটা কথা আপনি শুনেছেন কিনা সবাই নিশ্চয়ই জানেন যে আপনার কি বলে পাখা গজায় মরিবার তরে। আজকে শেখ হাসিনার অবস্থা সেটাই হচ্ছে যে তার এখন বর্তমানে যে পাখা গজাচ্ছে এই পাখাটা হচ্ছে তার মরিবার তরেই তিনি পাখা গজাচ্ছেন। কারণ তিনি এখন কোনো অবস্থায় তার এই জায়গায় বেঁচে থাকার মানে রাজনীতি করার, তার নেতৃত্ব দেওয়ার, বাংলাদেশের মানুষদেরকে অনধিকার চর্চা করার কোনো অধিকার কিন্তু কারণ নেই। কারণ বিচারহীন একটি রাষ্ট্রের তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন না। তিনি বাংলাদেশের সকল মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন। আপনারা মনে করেন কি তারপরেও তাদের জন্য জেল হবে না? জেল হবে। বাংলার 17 কোটি 18 কোটি এই আওয়ামী লীগের তালিকা অনুযায়ী যে মানুষ আছে, এই মানুষগুলো কেউই এই সরকারকে কোনোভাবে থাকতে দিতে চায় না, কোনোভাবে তাদেরকে থাকতে দিবে না। অতএব বাংলাদেশে আমি মনে করি আগামী দিনে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হলে সেই নির্বাচনে সবার আগে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার যে আসবে তার উচিত হবে প্রথম কাজ বাংলাদেশে নতুন নতুন জেল নির্মাণ করা। জেল নির্মাণ করে শেখ হাসিনার এই আওয়ামী লীগের সকল অপতৎপরতার সাথে যারা জড়িত ওদেরকে আইনের মধ্য দিয়ে জেলের মধ্যে সবার আগে পুষে রাখা, বন্দী করা, দেন একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা। আজকে যারা পুলিশের ভাব দেখিয়ে, র্যাবের ভাব দেখিয়ে, প্রশাসনের ভাব দেখিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করে তারপরে এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করছেন, আজকে যারা কি বলে কেমন এক নির্বাচন দেখেন না আপনি, মানে ঈগল পাখিও তাদের, ট্রাক মার্কাও তাদের, নৌকা মার্কাও তাদের। বাংলাদেশের এখন যতগুলো দলেরই রয়েছে সেই সবগুলো হচ্ছে তাদের মার্কা, এবং তারা সেই মার্কাগুলো নিয়ে এখন তারা নির্বাচন করতে চাচ্ছে এবং নির্বাচন করছে। তাহলে তাদের মার্কা হচ্ছে এখন আওয়ামী লীগের আজকে সব জায়গায় মূলত তাদের হচ্ছে এই বাংলাদেশের যত মার্কা আছে সবগুলো এখন তাদের। এখন তাদের এই মার্কা দিয়ে বাংলাদেশের এক দলের নির্বাচন এটা তো কোনোভাবে সম্ভব নয়, এটা তো কোনোভাবে জনগণ মেনে নিবে না, এটা তো কোনোভাবে করা সম্ভব নয়। আজকের এই কারণেই বাংলাদেশের মানুষ এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠছে। বাংলাদেশের মানুষ এই ফেসিবাদের পতন চায়, বাংলাদেশের মানুষ এই ফেসিবাদের পতন করে তারপরে জনগণের মুক্তি আনবে। এবং আমি মনে করি তাদেরকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং তাদেরকে সেই জেলে যেতে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের মধ্যে শেখ হাসিনার মানুষের লোক দিয়ে সমগ্র জেলগুলো বন্দী হয়ে যাবে। অল্প কয়েকদিনের মধ্যে গণেশ উল্টে যাবে, এবং গণেশ উল্টে যাওয়ার জন্য যতগুলো পদ্ধতি আছে দেশে বিদেশে ইনশাআল্লাহ সেই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, এবং শেখ হাসিনা সেটা ভালো করেই কিন্তু জানেন। শেখ হাসিনা এতটুকু নিশ্চিত হয়েছেন যে তিনি কোনো উপায়ে আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। আপনাদেরকে এই কথাগুলো কেন বলি, আপনাদের কয়েকটা সিগনিফিকেন্ট বলি। 1 নম্বর কারণ হচ্ছে শেখ হাসিনা যখনই আমাদের নেতাকর্মীদেরকে কোনো ধরনের এখানে প্রশ্রয় দিচ্ছে না, বাংলাদেশে রাজনীতি করতে দিচ্ছে না, জেলের মধ্যে নিচ্ছে, এবং এখন যে এই রায়গুলো দিচ্ছে, ধরেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মতো মানুষকে, মেজর হাফিজের মতো মানুষকে রায় দিয়ে তারপরে জেলের মধ্যে বন্দী রাখছে, এখান থেকেই প্রমাণিত হয় যে এই মানুষগুলোকে তারা কেন এখন এরকম করছে। অর্থই হচ্ছে শেখ হাসিনা জানে যে উইদিন সুন অ্যাজ পসিবল তাকে বিদায় নিতে হবে। এখন বিদায় যেহেতু তাকে নিতে হবে, তাহলে একটা এখানে ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। ফ্রি ফেয়ার ইলেকশন করলে এই মানুষগুলো প্রার্থী হয়ে সব জায়গায় জয়যুক্ত হবে। সে কারণে এটা হচ্ছে তার প্ল্যান। আমরা ভিডিওর প্রায় লাস্ট মুহূর্তে চলে এসেছি, আর একটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক করেছিল গতকাল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাহেব কি কথাগুলো বলেছেন সেই বিষয়টি নিয়ে সহ আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ব্যারিস্টার রবিন ফারহানা, অর্থাৎ বিএনপির একজন টপ লেভেলের নেত্রী। চলুন শেষ ভিডিওটি তার মুখ থেকেই শুনে আসি। আজকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করব। বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নাটক হচ্ছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। এই প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি তার নিজ আসনে গতকালকে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বিশেষজ্ঞ দল এসছে তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে। এটাই হেডলাইন করেছে ডেইলি স্টার, প্রকাশিত হয়েছে 28শে ডিসেম্বর 2023। এমন নির্বাচন করবে বাংলাদেশ যা দেখে দুনিয়ার সবাই শিখবে। সত্যি কথা বলেছেন তিনি, একেবারেই সত্যি কথা বলেছেন। সারা বিশ্বে এ ধরনের কোনো নির্বাচন হয়েছে এমন শোনা যায় না। এমনকি যেই মডেল এবার ফলো করা হচ্ছে বাংলাদেশে, চায়না মডেল কিংবা অনেকে বলছে কম্বোডিয়ান মডেল, এই দুটো দেশেও কিন্তু নিজ দলের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী বা স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বা চায়না কমিউনিস্ট পার্টি বনাম চায়না কমিউনিস্ট পার্টি নির্বাচন খেলা, এটা কিন্তু সেই দেশগুলোতেও হয়নি। সুতরাং এটি এমনই একটি অভূতপূর্ব নির্বাচন যেটি দেখে বিশ্বেও শুধু তাক লাগবে তা না, এই ধরনের দেশ যারা আছে, যারা আসলে মানে একক দল হিসেবে, এক নায়কতন্ত্র হিসেবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করবার একটা মানে চর্চা হিসেবে বাংলাদেশকে একটি চমৎকার মডেল হিসেবে নিতে পারে। বাংলাদেশের এই যে নাটকটি হতে যাচ্ছে আগামী 7 তারিখে, সেই নাটকটিতে যেভাবে সরকার সাজিয়েছে সেটি কিন্তু সত্যি একটি অনন্য দৃষ্টান্ত বিশ্বে।
এরকম দৃষ্টান্ত বা নজির অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমি কিছুদিন আগেই দেখছিলাম আওয়ামী লীগের একেবারে পোষা একজন সাংবাদিক, তিনি বলছিলেন যে একসময় বিশ্বে এটা নিয়ে রিসার্চ হবে, একসময় এটা নিয়ে গবেষণা হবে যে নিজের দলের প্রার্থী বনাম নিজের দলের প্রার্থী কেমন নির্বাচন হয়, এটা নাকি একটা মডেল হিসেবে দাঁড়াবে এবং এটা নিয়ে নাকি আগামীতে ভবিষ্যতে বিশ্বে এটা নিয়ে গবেষণা হবে। এখন আপনি আপনার রঙিন চশমায় বিশ্বকে দেখতে চাইলে, বিশ্বের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেখতে চাইলে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচনের যেই পদ্ধতি সেটাকে চ্যালেঞ্জ করতে চাইলে করতেই পারেন, সেটা একেবারেই আপনার ব্যাপার। এবং বাংলাদেশে এখন যেহেতু একটি হীরক রাজার দেশে পরিণত হয়েছে, সেই নিজের চশমা, রঙিন চশমার চোখ দিয়ে আপনি যা দেখলেন সেটা আপনি একেবারে অকপটে বলতেও পারেন, কারণ লজ্জা শরম বলে একটা বিষয় থাকে, সেটা বাংলাদেশে যারা সরকারি দল করেন, সরকারি দলের সঙ্গে যুক্ত আছেন, সরকারি দলের সুবিধাভোগী বুদ্ধিজীবী, আপনাদের কাছ থেকে উঠে গেছে বহু আগেই। সুতরাং এই নির্বাচনকে বা এই প্রহসনকে আপনারা আন্তর্জাতিকভাবে একটি গবেষণার বিষয় হিসেবে সামনে আনতে চেষ্টা করতে পারেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী খোলামেলা বলেছেন যে দুনিয়া এটা দেখে শিখবে। হ্যাঁ, শিখতেই পারে। এরকম মানে নজিরবিহীন, অদ্ভুত এবং মানে কি বলবো, এমন একটি নির্বাচন যে নির্বাচনে না জনগণের সামনে কোনো অপশন রাখা হচ্ছে, না আওয়ামী লীগের বাইরে যাবার কোনো পদ্ধতি রাখা হচ্ছে। সুতরাং এই নির্বাচন যদি কোনো দেশ, কম্বোডিয়া বা চায়নার মতন কোনো দেশ ফলো করতে চায়, নিশ্চয়ই তাদের জন্য এটি একটি শিক্ষণীয় নির্বাচন হবে নিঃসন্দেহে। পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে একটু দেখেন। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে, এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে। শুরু থেকে আমরা এমন একটি নির্বাচন কমিশন দেখছি যাদের কাজই হচ্ছে সরকার যা বলে সেটা প্রতিধ্বনি হিসেবে কাজ করা। এমন একটি নির্বাচন কমিশন দেখছি যারা শুরুতেই ঘোষণা দিয়েছে তাদের এখানে কিছু করবার নেই, দুই দল মল্লযুদ্ধের মাধ্যমে একেবারে জেলেন্সকির মতন মাঠে থেকে তার ভাগ, তার হিস্সা, তার যে ভাগ সেটা তার বুঝে নিতে হবে, এখানে আসলে কমিশনের কিছু করার নেই। এমন একটি নির্বাচন কমিশন আমরা দেখছি যে নির্বাচন কমিশন একটি উপনির্বাচনে ইচ্ছে মতন ভোট দেয়া, 57 সেকেন্ডে 46টা ভোট দেওয়াও ঠেকাতে পারে না। আমরা এমন একটি নির্বাচন কমিশন দেখছি যাদের দফায় দফায় বলতে হচ্ছে রাতে ভোট আমরা করব না। আমরা এমন একটি নির্বাচন কমিশন দেখছি যাদের কথা ডিসি, এসপি, প্রশাসনের কর্মকর্তা কেউই শুনতে আগ্রহী না। এটি বলছি এত কনফিডেন্টলি এই কারণেই যে প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছিল সেখানে একজন নির্বাচন কমিশনার বক্তব্য রাখার সময় প্রশাসনের কর্মকর্তারা হইচই শুরু করেন এবং তিনি বাধ্য হন বক্তব্য থামিয়ে বসে পড়তে। সুতরাং এই নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী বলতে হয়, সরকারের তরফে দাবি করা হয়, হ্যাঁ সেটা তারা করতেই পারেন, কারণ এই নির্বাচন কমিশন সরকারের একটি শক্তিশালী সাহায্যকারী হিসেবে কাজ করছে, কিন্তু নিরপেক্ষ কমিশন হিসেবে এটি একেবারেই ভঙ্গুর। এটি নিয়ে আসলে কথা বলবার কিছু নাই। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলকে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আশ্বস্ত করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেন। পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষজ্ঞ দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে, কোনো মতামত দেয়নি। আমি তাদের জানিয়েছি বাংলাদেশে কোনো ভুয়া ভোট হবে না, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে, এমন নির্বাচন করবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে। খুবই চমৎকার কথা। নির্বাচনে কোনো ভুয়া ভোট পড়বে না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি 300 আসনের প্রায় প্রত্যেকটিতে সংঘর্ষ, সহিংসতা, নিজেদের মধ্যে মারামারি, নিজেদের কর্মী হত্যা, নিজেদের কর্মীকে কুপিয়ে জখম করা, এই বিষয়গুলো ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা হুঙ্কার শুনতে পাচ্ছি, নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নাই, নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়া করা হবে, যারা নৌকায় ভোট দেবেন না তাদেরকে চিহ্নিত করে একেবারে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এই রকম ভাষায় নির্বাচনী হুমকি আমরা অহরহ দেখতে পাচ্ছি। এবং এই হুমকিগুলো মজার বিষয় হচ্ছে দিচ্ছে আওয়ামী লীগের এক পক্ষ আওয়ামী লীগের আরেক পক্ষকে। হয় মনোনীত প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীদের যারা আওয়ামী লীগেরই নেতাকর্মী, আবার স্বতন্ত্র প্রার্থীরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারাই মনোনীত প্রার্থীকে হুমকি দিচ্ছেন। সুতরাং এটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটি উদ্ভট নির্বাচন, যেটি নিজেদের মধ্যে হলেও সহিংসতায় পূর্ণ, মারামারিতে পূর্ণ এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি কারচুপিতেও পূর্ণ হবে। নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী যেমন ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে নিজের মার্কায় ভোট দিতে ব্যস্ত থাকবে, একইভাবে আওয়ামী লীগের যারা মনোনীত প্রার্থী তারাও সেই একই কাজ করতে ব্যস্ত থাকবে। এই নির্বাচনে ভোটার আনা একটি বড় চ্যালেঞ্জ, অলরেডি সরকারি দল স্বীকার করেছে। মানুষ এই নির্বাচনকে ন্যূনতম গ্রহণ করে নাই। সুতরাং মানুষ জানে তাদের ভোট কেন্দ্রে যাওয়া বা না যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের এই ভোট কেন্দ্রে যাওয়া মানেই সহিংসতার মধ্যে পড়া, ভোট কেন্দ্রে যাওয়া মানেই একটা গন্ডগোলের মধ্যে পড়া, ভোট কেন্দ্রে যাওয়া মানেই কোনো না কোনো পক্ষের শ্যানো দৃষ্টিতে পড়া এবং পরবর্তী সময়ে যেই পক্ষের হয়ে তারা মানে যেই যাকে ভোট দেবে তার আদার সাইড যারা আছে তাদের দ্বারা নিগৃহীত হওয়ার শতভাগ আশঙ্কা থাকা। এবং এটি এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে পুলিশ আছে উভয় সংকটে। এটাই সমকালে হেডলাইন হচ্ছে, পুলিশ আছে দেশ রূপান্তরে হেডলাইন হচ্ছে পুলিশ আছে উভয় সংকটে। উভয় সংকটে এ কারণেই যে তারা যদি এতদিন তারা যেটা করেছে, আওয়ামী লীগ যা করেছে, যা অন্যায় করেছে, নির্যাতন করেছে, অপকর্ম করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তারা চোখ বন্ধ করে আওয়ামী লীগের পক্ষ নিয়েছে এবং তার যে ভিকটিম হয়েছে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, তার পক্ষে কোনো ব্যবস্থা নেয়নি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতাকর্মী বনাম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের নেতাকর্মী। এখন তারা আসলে কোন পক্ষে গিয়ে
অবস্থান নেবে এটাই তারা বুঝতে পারছে না। সুতরাং 7 তারিখে যে নাটকটি হতে যাচ্ছে সেটি যে কেবল সহিংসতায় পূর্ণ থাকবে তাই নয়, পুলিশ প্রশাসনও এই নির্বাচনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। কারণ কোনো একটি পক্ষের পাশে দাঁড়িয়ে আরেক পক্ষ, যেটাও সরকারি দল, তাদের বিরাগ ভাজন হওয়ার মতন সাহস, নৈতিকতা আওয়ামী লীগের আমলের এই পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের নাই। সুতরাং এই নির্বাচনটিতে নানান কারণেই প্রশাসন নিষ্ক্রিয় থাকবে এবং ভোটার উপস্থিতি হবে না। তারপরেও মোমেন সাহেব যেটা বলছেন নির্বাচন সুষ্ঠু হবে, সেটা আমি খুব স্ট্রংলি চ্যালেঞ্জ করে বলি। নির্বাচনে আপনি মনে করছেন যে আপনার দল বনাম আপনার দল বলে কেউ হয়তো ভোট কারচুপি করবে না, নৌকা মনে করবে যে এবার তো যেই জিতুক নৌকাই আসবে, সুতরাং কারচুপি করার দরকার নাই। এটা অত্যন্ত ভুল। এ কারণেই যে এইবার নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী নিজের দলীয় পরিচয় ভুলে মরিয়া হয়ে গেছে নিজে জিততে। সে আওয়ামী লীগের স্বতন্ত্র হোক আর আওয়ামী লীগের মনোনীত হোক, তার জিততেই হবে, তার এমপি হতেই হবে। কারণ এমপি হলে কি পরিমাণ সম্পদ আওয়ামী লীগের সময় বাড়ানো যায় সেটা দুদিন আগের হলফনামাতে আমরা দেখেছি। এক একজনের সম্পদ 2.5 লক্ষ শতাংশ, 2,50,000 পর্যন্ত বেড়েছে। এটা হলফনামায় যেটুকু এসছে তার প্রেক্ষিতে আমি বলছি, এর বাইরে তো আসলে আরো অনেক কিছুই আছে। সুতরাং এই নির্বাচনটা একেবারেই ব্যক্তি স্বার্থের একটা লড়াইয়ে পরিণত হয়েছে, ব্যক্তি স্বার্থের একটা ক্ষেত্রে পরিণত হয়েছে, এবং এখানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আরেকটি কথা ইন্টারেস্টিং, এটাও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তলে তলে কোনো আপোষ হয়নি। তলে তলে আপোষের কথাটা আসছে কোথা থেকে? আসছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুদিন আগে তার নেতাকর্মীকে আশ্বস্ত করবার জন্য বলেছিলেন মুরব্বীদের সঙ্গে তলে তলে আপোষ হয়ে গেছে, এবং সেখানে তিনি স্পষ্ট করেছিলেন তলে তলে এই আপোষ হওয়ার ক্ষেত্রে ভারত একটি বড় ভূমিকা রেখেছে। তিনি বলেছিলেন দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে। দিল্লির আমেরিকাকে দরকার, আমেরিকার দিল্লিকে দরকার। সুতরাং পিটার হাসের মুরব্বীদের সঙ্গে তলে তলে আপোষ হয়ে গেছে। নিজের দলের নেতাকর্মীকে আশ্বস্ত করবার জন্য সাধারণ সম্পাদক এই কথা বললেও একেবারে ভিন্ন কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন তলে তলে কোনো আপোষ হয়নি। আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তিনি সত্য বলেছেন, তলে তলে আসলেই কোনো আপোষ হয় নাই। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে কিনা, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে কিনা, বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে এটা মানুষ নির্ধারণ করতে পারবে কিনা, সেই বিষয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র পুরোপুরি দুটো ভিন্ন অবস্থানে আছে। ভারত মনে করে তারা তাদের সকল ডিম এক ঝুড়িতে রেখেছে, সুতরাং যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় দেখতে চায়। তাতে দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারলো কিনা, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারলো কিনা, সেই ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক দেশটির তেমন কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের বক্তব্য খুব স্পষ্ট, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল বিরোধী দলে যাবে, কোন দল মানে 2/3 মেজরিটি পাবে বা 3/4 মেজরিটি পাবে বা সিঙ্গল মেজরিটি পাবে, এগুলো কোনো কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু চায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি নির্বাচন বাংলাদেশে হোক, যেখানে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। মোমেন সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপোষ হয়নি, বড় দেশের সঙ্গেও আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন অবাধ সুষ্ঠু সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এই নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়া তো দূরেই থাক, আওয়ামী লীগের নিজের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি না। আওয়ামী লীগের যে কোনো আসন থেকে যেই জয়লাভ করুক না কেন, আওয়ামী লীগেরই আরেক দল শক্তভাবে বলবে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, আওয়ামী লীগেরই আরেক অংশ স্পষ্টভাবে বলবে এই নির্বাচনে কারচুপি হয়েছে, যার আলামত আমরা ইতিমধ্যেই দেখছি ভোটের প্রচারণায়। নির্বাচনী প্রচারণার সময় স্পষ্টভাবে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।